আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য ভাইয়ার আজকের আয়োজন। তোমাদেরকে যেমনটা বলে থাকবো, রিটেন প্রস্তুতি তুমি অবশ্যই ভালোভাবে নিবা ভাইয়া, কিন্তু এমসিকিউতে তুমি ফেল করলে তোমার রিটেন খাতা চেক করা হবে না। এবং ভাইয়া যে কথাটা প্রথম ক্লাসে বলেছিলাম যে এমসিকিউ প্রস্তুতি যদি তুমি খুব ভালোভাবে নাও, লিটারালি তোমার রিটেন প্রস্তুতিটা অনেক সহজ হবে। দেখো ভাইয়া, তুমি যদি একটা শব্দ দেখে না বুঝো শব্দটা কি ভার্ব নাকি নাউন, তোমার পক্ষে কি সেন্টেন্স মেক করা সম্ভব ভালোভাবে? না। একইভাবে তুমি যদি গ্রামারের বেসিক বিষয়গুলো ভালোভাবে না বুঝো, তুমি কিন্তু যতই রিটেন নিয়ে দৌড়ঝাঁপ করো না কেন, তোমার নিশ্চয়ই ভালোভাবে ভুলহীন সেন্টেন্স লেখা সম্ভব হবে না, যেটা তোমার ট্রান্সলেশন বলো, প্যারাগ্রাফ বলো, এক্সপ্লেনেশন বলো, পয়েন্টিং এরর বলো, সি ইউনিটের সমাধান করতে হেল্প করবে। এখন তুমি যদি বেসিক গ্রামার না বোঝো, তোমার কিন্তু রিটেন ভালো হবে না। ফলে ভাইয়া এমসিকিউটাকে তুমি যদি বুঝে শুনে সমাধান করো, এমসিকিউ প্রস্তুতি নাও, তোমার রিটেন প্রস্তুতি নিশ্চয় হয়ে যাবে। অবশ্যই তুমি রিটেনের জন্য প্যাটার্ন করেও কাজ করবা, ভাইয়াও তোমাদের সাথে কাজ করছি, হ্যাঁ ইনশাআল্লাহ করবো আরো। চলো আজকের ক্লাসটা শুরু করি ভাইয়ারা। প্রথম প্রশ্ন, নাউন অফ দ্য ওয়ার্ড রিমুভ। রিমুভ শব্দটার নাউন কি? এবং ভাইয়া যেটা বলছিলাম, প্রত্যেকটা প্রশ্নরে ভাইয়া প্লিজ থামাইও, চিন্তা কইরো। এই আমার এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন তুমি রিপিট পাবা, ডিরেক্টলি ইনডিরেক্টলি, বা আমি একটা প্রশ্নের ব্যাখ্যা যা বলেছি তা থেকে। রিমুভ শব্দটার নাউন নিশ্চয় তুমি ধরেছ, রিমুভাল। ইয়াস, রিমুভাল। এখন ভাইয়ার পয়েন্ট হলো, তুমি চান্স যদি পেতে চাও, ট্রুলি তোমার মাথায় এই জিনিসটা ঘোরাইতে হবে যে রিমুভ শব্দটার নাউন হলো রিমুভাল, তাহলে রিমুভ শব্দটা নিজে কি? রিমুভ শব্দটা নিজে কিন্তু একটা ভার্ব। এই কথাটাই বলছিলাম ভাইয়া। এখন তুমি রিমুভ শব্দটা ভার্ব এটা যদি না জানো, তোমার যদি বলে রিমুভ শব্দটা বাক্য লিখো, তুমি লিখতে পারবা? লিখতে হয়তো পারবা, বাট ব্যবহারটা ঠিক হবে না। ফলে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা না জানলে তোমার কিন্তু রিটেন ভালো করতে পারবা না। মুখস্থ করে রিটেন ভালো করা সম্ভব না। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? কোন বাক্যটা কারেক্ট? চিন্তা করো ভাই, এই বাক্যটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এই বাক্যটা বিসিএস পরীক্ষাও কিন্তু এসছে। চিন্তা করো কোন বাক্যটা কারেক্ট। চিন্তা করো শেষ ভাইয়া। ইয়াস, উত্তর হবে এই ফরবিড। এই শব্দটা মূলত ছিল ফরবিড। তোমরা নিশ্চয়ই শব্দটাও পড়ো, ফরবিড। ফরবিড মানে কি ভাইয়া? নিষেধ করা। এই ফরবিড ভার্বের পর আমরা টু প্লাস ভার্ব লিখি, ইনফিনিটিভ লিখি, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ লিখি। এখন এটার ক্ষেত্রে ভাইয়ার একটা পয়েন্ট আছে। তুমি ধরো আই ফরবেড হিম টু গো, পাস্ট টেন্সে লেখা আছে, আমি তারা নিষেধ করেছিলাম যেতে, না যেতে বলছিলাম। এখন তুমি যদি এই সেন্টেন্সের এই ব্যবহারটা ফরবিডের পর ইনফিনিটিভ হয়, এই পয়েন্টটা তুমি ভাইয়া এমসিকিউ যখন সমাধান করছো বুঝে শুনে সমাধান না করো, তুমি যদি কোনো কারণে তোমার লেখায় এই ফরবিড শব্দটা লিখতে চাও, তুমি কিন্তু এখানে আই ফরবিড হিম গোয়িং লিখে দিবা। এই জন্য ভাইয়া যে পয়েন্টটা বলি সেটা হলো, তুমি ধরো উত্তর পাইছো না ভাইয়া, আই ফরবিড হিম টু গো, বাক্যের অর্থটা একটু বোঝার ট্রাই করো। আমি তারে যেতে নিষেধ করেছিলাম, এবং এই বাক্যটা কয়েকবার রিডিং পড়ে ফেলো। তুমি যদি এমসিকিউ পড়ার সময় যে প্রশ্ন উত্তরটা পাচ্ছ, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো, যেমন এটা, এই বাক্যটা যদি কয়েকবার রিডিং পড়ে ফেলো, দেখবা তোমার এই রিডিং পড়ার হ্যাবিটটা তোমার যখন প্যারাগ্রাফ লিখতে আসছো, বা সেন্টেন্স মেক করতে আসছো, বা এক্সপ্লেনেশন করতে আসছো, তখন দেখবা তুমি সুন্দর সুন্দর সেন্টেন্স লিখে ফেলতে পারছো। কারণটা কি? সেটা হলো ভাইয়া, আমরা যখন ইংলিশ লিখি, লিখার আগে আমরা মুখে একটু যা লিখি তার একটা মুখে পড়ি, আগে মুখে বলি তারপর লিখি। ফলে তোমার ইংলিশ রিডিং ভালো পড়া না থাকলে ভালো লেখা আসবে না। সামনে আসো। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, কি লিখবা? অবশ্যই পজ করছো জানি, চিন্তা করছো। ইয়াস, উত্তর হবে ভাইয়া দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। তোমরা বিটুইন শব্দের সাথে নিশ্চয় সবাই পরিচিত, এটা একটা প্রিপজিশন। ভাইয়ারা জানি প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে, প্রোনাউনটার কোন ফর্ম হয় ভাইয়া? অবজেক্টিভ ফর্ম হয়। ইয়াস, তাহলে বিটুইন ইউ, ইউ শব্দের সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ ইউ, তাহলে এন্ড এর পরে কি হবে? আমরা জানি এন্ড এর আগে যা হয় পরেও কিন্তু তাই হয়, প্যারালেল প্যাটার্ন হয়। তাহলে এন্ড এর পরেও কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম লাগবে। এখন আমাদের এখানে থাকা অপশনের মধ্যে আই তো সাবজেক্টিভ মিলে না, উই সাবজেক্টিভ মিলে না, এবং দেম কি লিখতে পারো আমরা? দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন তোমার মাঝে এবং আমার মাঝে। তাহলে কথাটা আমরা কি নিব ভাইয়া? তোমার মাঝে এবং আমার মাঝে কোনো পার্থক্য নাই। অর্থের দিকে নিশ্চয় চিন্তা করো, সহজেই আনসার তোমরা মি। তাহলে দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই বিটুইন ইউ অ্যান্ড
মি। এখন যদি প্রশ্ন আসে আমি তোমাদেরকে কমেন্টে লেখার জন্য বলবো, সবাই আমার কমেন্টে লিখবা স্যার 3 নাম্বার সেন্টেন্সে নো শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমার লিখে দিবা। নো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া যদি অপশন লিখি সহজে লিখে দিব, ধরো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটার একটা কোনটা লিখবা? there is no difference, একটু পড়লেই পেরে যাও। there is no difference, ডিফারেন্স না উচ্চারণ, ডিফারেন্স। ডিফারেন্স শব্দটা নাউন, এটার ভার্ব হলো ডিফার, এটার অ্যাডজেক্টিভ হলো ডিফারেন্ট, তাহলে এবং অ্যাডভার্ব হলো ডিফারেন্টলি। তোমার কাছে প্রশ্ন হলো নো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া উত্তর কিন্তু বলেও দিছে ইনডিরেক্টলি। তাহলে there is no difference between you and me, between you and them ও কিন্তু উত্তর হতে পারে। দেখো between you, তোমার মাঝে এবং আমার মাঝে কোনো পার্থক্য নাই, এবং তুমি এখানে দ্যামটা উত্তর হতে পারে গ্রামাটিক্যালি একটা অ্যাঙ্গেলে চিন্তা করতে পারো যে স্যার বিটুইন পরে অবজেক্টিভ হবে, মিও তো অবজেক্টিভ, দ্যামও অবজেক্টিভ। হ্যাঁ, পার্থক্য বুঝছো মনে হয় ভাইয়া? বিটুইন একটা প্রিপজিশন, বিটুইন মানে দুই এর মাঝে রিলেশন, তাহলে বিটুইন ইউ বলতে তুমি একজনে বোঝাচ্ছে, মি আমার মাঝে বোঝাচ্ছে, এবং দ্যাম বললে কিন্তু মানে একটা অ্যাঙ্গেলে গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, যেহেতু বিটুইন লেখা আছে, ফলে অ্যাটেনশন দিও। হ্যাঁ, অবজেক্টিভ পাইলেই দেখো দূরে অবজেক্টিভ, এটা শুরুতে পাইছো, এটা বাইরে দিও না, সাবধান। তারপর 4 চুজ দ্য কারেক্ট স্পেলিং, কোন বানানটা কারেক্ট? টিউবারকিউলোসিস, এটা দিয়ে নেলসন ম্যান্ডেলা মারা গিয়েছিলেন এই রোগে আক্রান্ত হয়ে। স্পেলিং ঠিক আছে ভাইয়া? শেষ চিন্তা করা? ইয়েস, উত্তর হবে টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস। ভাইয়া টেক্সট বুকের কমপক্ষে তোমাদের সিলেবাসের এমন কোন শব্দ তুমি না পারা ঠিক না, কারণ স্পেলিং টেক্সট বুক থেকে আসার খুব সম্ভাবনা আছে। এবং তোমাদেরকে ভাইয়া রিটেন ক্লাস নিচ্ছি, সেই কথাটা ওখানেও বলছি, রিটেন প্রস্তুতির সবকিছু টেক্সট বুকের সাথে কানেক্টেড। হ্যাঁ, তুমি অবশ্যই ইচ্ছে মতো লেখার অভ্যাস থাকলে টেক্সট বুক ছাড়াও পারবা, বাট টেক্সট বুকটা থাকলে সুবিধা কি, ইচ্ছে মতো লেখার অভ্যাস মানে ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস টেক্সট বুককে ফোকাস করে যদি তুমি পড়ো, তোমার প্রস্তুতি খুব সহজ হয়ে আসবে, তুমি কমন করে ফেলতে পারবা, মানে কমনও পাবা। তাহলে উত্তর হবে ভাইয়া কি? টিউবারকিউলোসিস, লিখে ফেলো টিউবারকিউলোসিস, যক্ষা বানানটা আবার ইম্পর্টেন্ট বাংলার জন্য। তারপর আসো 5 উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ ড্যাশ দ্য সিচুয়েশন। এটা আমাদের ইংলিশ টেক্সট বইয়ের একটা সেন্টেন্সও বটে, বাট এটার পরে কোন প্রিপোজিশনটা বসবে সেটা দিয়ে অনেক পরীক্ষার প্রশ্ন আসছে। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করে যাচ্ছি, টু ডু করতে আওয়ার বেস্ট আমাদের সেরাটা, টু কোপ ড্যাশ দ্য সিচুয়েশন। কি লিখবা প্রিপোজিশন ভাইয়া? কোপ, ইয়েস, কোপ উইথ। তাহলে পুরো বাক্য পড়ে ফেলো, কোপ উইথ। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করে যাচ্ছি, টু ডু করতে আওয়ার বেস্ট আমাদের সেরাটা, টু কোপ উইথ মিলাইতে, খাপ খাইয়ে নিতে, দ্য সিচুয়েশনটা। তাহলে এখানে কোপের সাথে প্রিপোজিশন কি বসে ভাইয়া? কোপ উইথ মানে কি? খাপ খাওয়ানো, মিলিয়ে নেওয়া। হ্যাঁ, তাহলে টু ডু আওয়ার বেস্ট। তারপর আসো, এবং তোমাদের একটা প্রশ্ন চিন্তা করে ফেলতে বলতে পারি ভাইয়া, আওয়ার একটা কি পসেসিভ, তাই না? এটা দিয়ে বিউপি ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসে, আওয়ারের মতো হিজ দিয়ে, এই যে হিজ কার টাইপের কিছু একটা দিয়ে। তাহলে ধরো এখানে যদি বলে আওয়ারটা কি? আওয়ার বেস্ট, তাহলে দেখো ভাইয়া বেস্টটা কিন্তু এখানে নাউন, খেয়াল করো। আওয়ার বেস্ট মানে আমাদের সেরাটা, আওয়ার বেস্ট আমাদের সেরাটা, বেস্টটা এখানে কি? নাউন। এখন তোমার যদি বলে এই আওয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু অ্যাডজেক্টিভ বলবা, কারণ এখানে অ্যাডজেক্টিভের মতো বসা আছে। যদিও এই শব্দটা মূলত কি? প্রোনাউন, মানে প্রোনাউনের একটা প্রকারভেদ নিশ্চয় আছে, জানো? কি জানো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে সবসময় একটা নাউন বসে, আমরা জানি, তাই না? আওয়ার বেস্ট আমাদের সেরাটা, তাহলে এখানে বেস্টটা হলো ভাইয়া নাউন, আওয়ারটা কোন পার্টস অফ স্পিচ বললে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি বলে কোন টাইপের অ্যাডজেক্টিভ, তখন বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের একটা প্রকারভেদ আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে শব্দটা মূলত প্রোনাউন ছিল, বাট বাক্যের কনটেক্সটে সে অ্যাডজেক্টিভ আকারে বসেছে, এই জন্য আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। আর যদি কোন টাইপের প্রোনাউন বলে, তখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের একটা ফর্ম বলবো, প্রোনাউনের টাইপ, যেটা বিউপি ভর্তি পরীক্ষা এসেছিল FFSS ইউনিটে। তারপর আসো 6 উইচ ইজ দ্য মিনিং অফ এক্সটারমিনেট। ভালো ওয়ার্ড, এক্সটারমিনেট মানে হলো কি? ডিস্ট্রয়, ডিবেট, ডিকেড নাকি ডিকোড? ইয়েস, আসো ভাইয়া, এক্সটারমিনেট মানে হলো একবারে শেষ করে ফেলা। এখানে নিশ্চয় উত্তর হবে ডিস্ট্রয়।
তাহলে এক্সটারমিনেট মানে শেষ করে ফেলা, ডিস্ট্রয় মানে শেষ করে ফেলা, বাকি কোনটা মিলে না। ডেকেড মানে জানো, ডেকেড মানে 10 বছর, এটা দিয়েও কিন্তু আমাদের বি ইউনিটের প্রশ্ন একবার এসেছিল। আর এখানে উইচ শব্দটা কোন পার্টস ভাইয়া বলে দেই, তোমাদেরকে আরো প্রশ্ন ইস্যু করবো কোনো একদিন। উইচ ইজ দ্য মিনিং অফ এক্সটারমিনেট। উইচ শব্দটা এখানে কিন্তু ভাইয়া প্রোনাউন। কি প্রোনাউন? কেমন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কেমন? সেম উইচটা ভাইয়া ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারে। যদি বলি উইচ ওয়ার্ড ইজ দ্য কারেক্ট, কিছু একটা লিখলাম। এখন উইচ ওয়ার্ড দিয়ে আমি ধরো বাক্য শেষ করলাম, তাহলে উইচটা কি ভাইয়া? এই উইচটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কেন? দেখো এই ওয়ার্ড শব্দটা এখানে নাউন, নাউনে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, এবং উইচ শব্দটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, ফলে এটা আমরা বলতে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সেম ওয়ার্ড, এই যে উইচ, দুটো সেন্টেন্সেই উইচ আছে, বাট আমি কোশ্চেনে লেখা যে সেন্টেন্স উইচ ইজ দা, দেখো ডাইরেক্ট ভার্ব চলে আসে, ভার্বের আগে যে ওয়ার্ডটা নিশ্চয় প্রোনাউন। কেমন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ভাইয়া যদি লিখেছে উইচ ওয়ার্ড ইজ দা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে যে ওয়ার্ডের আগে যে উইচটা আছে এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এক্সটারমিনেট মানে কি ভাইয়া? ডিস্ট্রয় করা, শেষ করে ফেলা। আশা করি তুমি ক্লাসে রিঅ্যাকশন দিয়ে ফেলেছো, তাই না ভাইয়া? তোমার বন্ধুদের কিছু দেখার সুযোগ করে দিও প্লিজ, আর ভাইয়ার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। 7, জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়ার। চিন্তা করো কি হবে, তারপর ভাইয়া তোমাকে বলে দিচ্ছি। জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়ার। আসো, উত্তর হবে ভাইয়া শি লিভস। এবং কেন? এই বাক্যটা নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স। আমি প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি, এই জন্য আর করছি না এটা। এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো ওয়ার দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, ওয়ার দিয়ে একটা কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা জানি কোনো সেন্টেন্সে যদি একটা ক্লজ মার্কার থাকে, ওই বাক্যে অবশ্যই দুটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে ভাইয়া? দুটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা কিনা দেখি তো। এই যে হ্যাজ নট বিন এবল, এই পার্টটা আছে, এই যে হ্যাজ নট, হ্যাজ দেখে আমরা বুঝতে পারছি এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। ওয়ারের পরে আবার একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, সব জায়গায় লিভ লেখা আছে, তার মানে ওয়ার্ডটা ক্লজ মার্কার নিশ্চয়ই। এবং ক্লজ মার্কার যখন বাক্যে থাকে, আমরা জানি ক্লজ মার্কার অবশ্যই বাক্যের মাঝে বসে, মোস্টলি শুরুতেও বসতে পারে। এখন এই ওয়ার্ডটার নিচে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন ধরতে পারি না, এটা একটা ক্লজ মার্কার। এবং আমরা জানি ক্লজ মার্কারের পর সরাসরি কি বসবে যেন ভাইয়া? সাবজেক্ট বসবে। এবং সাবজেক্ট নাই হলো এ সিতে, আছে হলো বিডিতে। এখন আমরা কেন বি আর ডির মাঝে বিটাকে নিলাম, প্রশ্ন থাকতে পারে। এটা নিশ্চয় তোমরা আমরা বুঝেও গেছো ভাইয়া। আমরা লিভ নিব কখন? লিভ তো পাস্ট টেন্সে। তাহলে আমার ওয়ার ক্লজের আগে যেই ক্লজটা লেখা আছে জন হ্যাজ নট বিন এবল টু রিকল, এটা পরে কি তোমার কাছে মনে হয় পাস্ট টেন্সে আছে? না, হ্যাজ নট বিন এবল টু, ভাইয়া এটা তো প্রেজেন্ট টেন্সে আছে। ফলে আমরা লিভটা নিতে পারলাম না, বি নাম্বারটা নিলাম। কেমন কনটেক্সট? ওই যে আগে একটা প্রশ্ন করেছিলাম না, বিটুইন ইউ অ্যান্ড মি লিখলাম। বিটুইন খেয়াল আছে তোমাদের ভাইয়া? বিটুইন দিয়া ভাইয়েরা ইউ অ্যান্ড কি লিখলাম? মি লিখছি। দেম লিখতে পারি নাই কেন? দেম লিখতে পারি নাই কারণ এই বিটুইন শব্দটা কয়জনের বোঝা? বিটুইন প্রিপজিশন, তারপর অবজেক্টিভ ফর্ম লাগবে। ইউ অবজেক্টিভ, এখন মি নিব না দেম নিব? মি নিলাম কারণ হলো বিটুইনটা দুইয়ের মাঝে রিলেশনটা বোঝায়। এখানে এই টাইপের কথাই বলছে, মানে একই টাইপের, যে বাক্যের অন্য একটা পার্ট পরে তুমি ক্লিয়ার হইতে হবে। এই যে ওয়ার ক্লজ মার্কে তারপর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে বিডিতে, আমরা পাস্ট টেন্স না নিয়ে প্রেজেন্ট টেন্স নিলাম, কারণ আগের ক্লজটাতে মানে ওয়ার ক্লজের আগে একটা প্রেজেন্ট টেন্স আছে বিধে আমরা প্রেজেন্ট টেন্স নিলাম। তারপর আসো রিকল মানে কি জানো তো? স্মরণ করা। কিন্তু এবং এখানে একটা পয়েন্ট ভাইয়া ছোট্ট করে বলে রাখতে পারি, তোমাদের কাজে দিবে ভাইয়া। সেটা হলো এই যে এই বল, এই বলের পর কি হয়? ইনফিনিটিভ হয়। দেখো এইবল টু রিকল। এখন এই বলের জায়গায় তোমরা যখন লিখতে যাইবা তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে অনেকে। দেখো ভাই, গ্রামার পারা আর লিখার অভ্যাস দুটোর মধ্যে পার্থক্য আছে ভাইয়া, দুটোর সমান গুরুত্ব দিতে বলবো কমপক্ষে। কেন? দেখো ভাই, তুমি গ্রামার পারো, কিন্তু তুমি যদি লেখার অভ্যাস না করো, তুমি কিন্তু মানে ট্রিক্স এন্ড টিপস ফলো কইরা নিজে লেখার অভ্যাস না করে রিটেন পার্টে ভালো করতে পারবা না, কমন করে ভালো করতে পারবা না ভাইয়া। কমনের চিন্তায় ভর্তি পরীক্ষা দিতে যাওয়া যাবে না। তুমি কিছু নির্দিষ্ট টপিক ধরে প্র্যাকটিস করবা, আইডিয়া নিবা, তার মানে কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে এখান থেকে নিশ্চিত কমন পড়বে। যদি কেউ তোমার কমন ধরায় দেয়, আসলে উনি তোমার ভিক্ষার বাড়ি ধরায় দিছে ভাইয়া, সাবধান। কেউ তোমার কমন করে দিলে, আমি তোমার কমন করে দিব জানি, বাট আমার উপর 100% নির্ভরশীল হবে না। আমি যেগুলো দিলাম এগুলো প্র্যাকটিস করবা, বাট মাথায় রাখবা যেই কোনো কিছু আসলে যেন আমি লিখতে পারি। তো এর কথা কেন বলছি ভাইয়া? এই বলের পর ইনফিনিটিভ হয়, এই জিনিস আমরা সবাই জানি। আবার ক্যাপেবলের পর অফ হয়, ভার্বের সাথে আইএনজি হয়, এই জিনিসও আমরা জানি। বাট আমি যখন স্টুডেন্টদেরকে লিখতে দেই তখন দেখি
এগুলো ভুল হয়ে যায়, কারণ গ্রামার পারা আর গ্রামার প্রয়োগের মাঝে অনেক পার্থক্য আছে। ফলে গ্রামার তো অবশ্যই পারতে হবে, না পারলে তুমি প্রয়োগ করবা কেমনে? প্রয়োগের জন্য আবার লিখতে হবে। ভাইয়া রিটেন ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসগুলোকে নিশ্চয়ই ফোকাস করবা, সেখানে যে হোমওয়ার্কটা দেয় হোমওয়ার্কটা করবা, কেমন? আসো, তাহলে উত্তর হচ্ছে শি জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার শি লিভস। তারপর 8 করো, অল দ্য গেস্টস ইনভাইটেড অ্যাটেন্ডেড দ্য পার্টি, I did not see dash guest left to have their lunch। বাইরে ভাই, এখানে এটার উত্তর খুব সোজা ভাই, এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট এটা নিয়ে কাটাইতে পারবো, বাট যাবো না, তাও একটু ছোট্ট করে বলবো। হ্যাঁ, আচ্ছা, আনসার চিন্তা করা শেষ ভাইয়া? আনসার নিশ্চয় তোমরা চিন্তা করেছো যে ভাইয়া উত্তর হবে ডি নাম্বার। ইয়েস, আমরা ডি নাম্বার নিব। কেন নিব আমি একটু বলি, আর আগে সেন্টেন্সটা একটু কথা বলবো। দেখো ভাইয়া, প্রথম সেন্টেন্সে দেখো অল দ্য গেস্টস, সব গেস্টরা, ইনভাইটেড অ্যাটেন্ডেড দ্য পার্টি। যদি তোমার প্রশ্ন করি এই বাক্যে যে ইনভাইটেড আর অ্যাটেন্ডেড, এটা নিয়ে পরে বলি। হ্যাঁ, আমরা উত্তর শেষ করি আগে। আই ডিড নট সি, আমি দেখি নাই, পাস্ট টেন্সে আছে বিধায় পাস্ট টেন্স লিখলাম। আই ডিড নট সি, আমি দেখি নাই, এনি গেস্ট, কোনো গেস্টে, লেফট টু হ্যাভ দেয়ার লাঞ্চ, মানে আমি কোনো মানে গেস্টে লাঞ্চ না করে মানে না করতে দেখি না, মানে সব গেস্টরাই লাঞ্চ করছে। এখন আমরা জানি, এখানে খেয়াল করে ভাইয়া, গেস্ট যেহেতু মানুষ, গেস্ট যেহেতু কি মানুষ তো কাউন্ট করা যায় বিধায় লিটল লিখতে পারি না। এখন সাম কথাটা আমরা বলতে পারি না এখানে বাক্যের কনটেক্সটে, ফিউ বলা দরকার নাই, এনি কথাটা হয়। আমরা এই পয়েন্টটা মনে হয় জানি, তোমরা এই পয়েন্টটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন আসছিল এই মুডটা ধরে ভাইয়া। সাম ভাইয়া এভাবে বলি, সাম হা, আর এনি রে বলি এনি কি না, মানে হলো সাম শব্দটা ভাইয়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার আছে কিছু বন্ধু। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ সাম স্টুডেন্টস, আমার আছে কিছু ছাত্রছাত্রী। তাহলে সাম শব্দটা হাবোধক বাক্যে ব্যবহৃত হয়। অন্যদিকে এনি শব্দটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা নাই। ডিডন্ট আই হ্যাভ মানি, এনি মানি। দেখো কি বললাম, এনি শব্দটা কি মানে প্রশ্নবোধক বাক্যে বসে অথবা নাবোধক বাক্যে বসে, সাম শব্দটা হাবোধক বাক্যে বসে। দেখো আমাদের বাক্যটা কি ভাইয়া, নেগেটিভ না? ফলে আমরা এনি দিয়ে কাজ শেষ করে দিলাম। তাহলে আই ডিডন্ট সি এনি গেস্ট লেফট টু হ্যাভ দেয়ার লাঞ্চ, এমন কোন অতিথিরা আমরা দেখি না যিনি লাঞ্চ করেন না, এটা বোঝাচ্ছে, পাস্ট টেন্স আছে। এখন যদি ভাইয়া প্রশ্ন করি all the guests invited attended the party, এটা একটু মানে কি বলা যেতে পারে, একটু কঠিন মুডের কারো কাছে মনে হইতে পারে, সবাই অ্যাটেনশন না দিলে হবে। বাট আমি এতটুকু প্রত্যাশা করো যারা আমার ক্লাস করছো ভাইয়া, তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে চাও, তুমি অনেক ভালো করতে চাও। এখন যদি ভাইয়া প্রশ্ন করি all the guests invited attended the party, ইনভাইটেড শব্দটা এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব নাকি অ্যাটেন্ডেডটা প্রিন্সিপাল ভার্ব? কি ইনভাইটেড নাকি অ্যাটেন্ডেড? বলবা স্যার ওমা দুইটারই তো প্রিন্সিপাল ভার্ব মনে হয়। আমি নিশ্চিত তোমরা এমনটা ভাবছো অনেকে। ভাইয়া এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হলো অ্যাটেন্ডেড। বলবো কেন, অসুবিধা কি আপনার? দুটাই তো ইডি যুক্ত ভার্ব, দুটোর আমরা ভার্ব আকারে ইউজ করি ভাইয়া। এই বাক্যটাকে আমরা রেডিউসড ক্লজ বলি। কি বলি? রেডিউসড ক্লজ। তাহলে রেডিউসড ক্লজ কেমন জিনিস? এই বাক্যটা বেসিক্যালি ছিল কেমন ভাইয়া জানো? অল দ্য গেস্টস হু ওয়ার ইনভাইটেড, অল দ্য গেস্টস হু আর লিখলাম কেন, হু ওয়ার পাস্ট টেন্সে আছে। all the guests who were invited, দেখো who were invited ভাইয়া। অন্য কোনো একদিনও তোমাদেরকে এই পয়েন্টটা দেখাবো একটু করে, প্রশ্ন সামনে পাইলে। রুল পড়াবো না, সেন্টেন্স আসলে দেখাবো। দেখো তো বাক্যটা কেমন ছিল? বাক্যটা বেসিক্যালি ছিল all the guests who were invited attended the party। তাহলে দেখো all the guests who were invited attended the party, তাহলে এই যে who were invited, এখন তোমার মনে প্রশ্ন থাকবে, খেয়াল করো যদি কখনো দেখো কোনো একটা বাক্যে দুটো ফাইনাইট ভার্ব একসাথে বসা আছে, তখন নিশ্চয়ই বুঝে নিবা এই যে এখানে এই বাক্যের পয়েন্টটা একটা ফাইনাইট ভার্বটাকে কি করছে? রেডিউস ক্লজ। দুইটা ফাইনাইট ভার্ব একসাথে একটা বাক্যে বসে না, যদি বসে তখন বুঝে নিবা এখানে রেডিউস করছে, কোনো একটা পেঞ্চগোছ আছে। যেমন এই বাক্যে ইনভাইটেড অ্যাটেন্ডেড দুটো ফাইনাইট ভার্ব একসাথে আছে, মানে ভার্ব আছে, বাট এখানে মূল ফাইনাইট ভার্ব মূলত হলো অ্যাটেন্ডেড, আর ইনভাইটেডটারে কি করছে? ওরা শর্টার করছে, মানে রেডিউস করছে। কেমনে? বাক্যটা ছিল অল দ্য গেস্টস হু ওয়্যার ইনভাইটেড, এবং আমরা রেডিউস ক্লজ করতে গেলে ভাইয়া ক্লজ মার্কার কাটি, সাথে অক্সিলারি কাটি। যে হু ওয়্যার দুইটাতে ফেলে দিয়ে শুধু ইনভাইটেড রেখে দিলাম। ওর কথা ক্লিয়ার? তাহলে বাক্যটা ছিল অল দ্য গেস্টস হু ওয়্যার ইনভাইটেড অ্যাটেন্ডেড দ্য পার্টি, সব গেস্টরা যারা ইনভাইটেড ছিল তারা মানে পার্টিতে উপস্থিত হয়েছে। তাহলে আমরা শর্ট রিডিউস করতে গেলে কি করতে পারো ভাইয়া? ক্লজ মার্কার কাটতে হবে, সাথে অক্সিলারি কেটে দিলাম, এই জন্য শুধু ইনভাইটেড রয়ে গেছে। আমার মনে হয় আমি আইডিয়াটা বোঝাতে পেরেছি। তারপর আসে নয়, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দের সিনোনিম কি ভাইয়া? কর্ডিয়াল মানে আন্তরিক, আমরা জানি।
তাহলে হস্টাইল, আনফ্রেন্ডলি, এমিয়েবল, মিক সবগুলো ওয়ার্ডে ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে সবগুলো ওয়ার্ডে ইম্পর্টেন্ট। উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই, উত্তর হবে এমিয়েবল। কর্ডিয়াল মানে আন্তরিক, আর এমিয়েবল মানে আন্তরিক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে। এবং দেখো হোস্টাইল দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন আসছে, বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছে। হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন, মানে বন্ধু ভাবাপন্ন না, কেমন মানে ফ্রেন্ডলি শব্দের উল্টাটা হলো হোস্টাইল, আর এখানে হোস্টাইল আর আনফ্রেন্ডলি হলো সেম, সিমিলাস। মিক মানে কিন্তু উগ্র এমনটা বোঝায়। এবং আনফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ নিশ্চয়ই সবাই পারার মতো প্রশ্ন। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ দিয়ে প্রশ্ন আসছিল ভাইয়া? ফ্রেন্ডলি নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ, অ্যালয় থাকলে অ্যাডভার্ব বলি না আমরা। আনফ্রেন্ডলি, আন শব্দটা এখানে নেগেটিভ মানেটা দেয়। হ্যাঁ, তারপর আসো, হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার, কি লিখবা? এটা গ্রুপ ভার্ব থেকে আসা একটা প্রশ্ন ভাইয়া, তোমরা নিশ্চয়ই ব্রেকের সাথে কোন প্রিপোজিশন বসলে অর্থ কি হয় এটা ভালো করে পারা উচিত। ব্রেক গ্রুপ ভার্বটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার, তার স্বাস্থ্য, বিকজ অফ মানে কারণে, আমরা জানি বিকজ অফ মানে কি? কারণে। তারপর নিশ্চয় সেন্টেন্স থাকে না, নাইও, হার্ড লেবারের কারণে তার স্বাস্থ্য কি ভেঙে গেছে। তাহলে ভেঙে যাওয়ার অর্থ আমরা এখানে কি লিখতে পারি? ইয়াস, নিশ্চয় উত্তর লিখব ব্রোকেন ডাউন। ব্রেক ডাউন মানে হলো রিডিউস করা, ডিক্লাইন করা, হ্যাঁ, দুর্বল হয়ে যাওয়া, উইক হয়ে যাওয়াকে আমরা বলি উইকেন। তাহলে হিজ হেলথ হ্যাজ ব্রোকেন, তার স্বাস্থ্য ভেঙে গেছে মানে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, বিকজ অফ হার্ড লেবার, কঠোর পরিশ্রমের কারণে। এই ছিল ভাইয়া তোমাদের সাথে আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পাইছো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নে খুঁড়িয়াটি বিষয় নিয়ে কথাবার্তা বলার। তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, সেটা ভাইয়ের কমেন্টে জানাবা। যেহেতু তুমি চিন্তা করে করে ভাইয়ের সাথে প্রশ্নগুলো সমাধান করেছো, কয়টা প্রশ্ন হয়েছে কারেক্ট আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, আমাকে দোয়ায় রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।